ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনৌভা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা, ঘাটতি এবং উচ্চ মূল্য এগুলো কি শুধুই নীতি নির্ধারকদের ব্যর্থতা, নাকি নীতি থাকলেও তা বাস্তবায়ন না হওয়ার প্রতিফলন? শিল্প খাত থেকে শুরু করে সাধারণ ভোক্তা সবার অভিযোগ সুশাসনের অভাব। এবারে প্রশ্ন হলো, এ খাতে শৃঙ্খলা ফেরানো আদৌ কি সম্ভব, নাকি আমদানি নির্ভরতা আমাদের নীতিগত দুর্বলতা স্থায়ী চিহ্ন? এসব প্রশ্নের সমাধান খুঁজতেই আজ আমাদের বিশেষ দিনে টালিখাতার আলোচনার বিষয় জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করা গেল। আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে আছেন এনার্জি প্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ। এবং জানিয়ে রাখি দর্শক, কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের সাথে যুক্ত হবেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এজাজ আহমেদ। আমরা শুরু করতে চাই হুমায়ুন রশিদ, আপনাকে দিয়েই প্রথম আপনার কাছে যে প্রশ্নটি আসলে আমি রাখতে চাই, নীতি বনাম বাস্তবতা এক্ষেত্রে বাংলাদেশ কি সত্যি একটি সুশাসন বিরাজ করছে নাকি জ্বালানি খাতে, নাকি আমরা যেটা দিনের পর দিন দাবি করেই যাচ্ছি সেখানে কোনো ঘাটতি রয়েছে? আচ্ছা, প্রথমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমরা আসলে আসতে চাই যে নীতি, জ্বালানি খাতে যে নীতিটা ছিল, ধরেন এটা 53 বছরের পুরনো নীতি, এই নীতি কিংবা তারও পুরনো নীতি, এই ক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তন এসছে। যুগোপযোগী হয়ে ওঠেনি নীতিগুলা যে অ্যাড্রেস হওয়া দরকার ছিল, এবং এই অ্যাড্রেসটা হতে পারে নাই। কারণ হচ্ছে যে এই জ্বালানির যে অভাব, যার জন্য শিল্প খাতে বিশেষ করে আজকে আমরা 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 সাফারার। এক, দুই নম্বর হচ্ছে আপনি যদি দেখেন জ্বালানিটা নিয়ে আমরা কি করি, আমরা মূলত বিদ্যুতে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করে থাকি। আমরা যে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে পাওয়ার প্ল্যান্ট গুলা করেছে, এগুলোকে জ্বালানি সরবরাহ এখনো নিশ্চিত করতে পারি নাই। এক, কিন্তু আমাদের ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে। দুই, এটা জনগণের পয়সা দিতে হচ্ছে। এই নীতি যে যদি স্ট্রাকচার থাকতো এবং কোঅর্ডিনেশন থাকতো, ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশন থাকতো, তাহলে আজকে কিন্তু এই জনগণের পয়সাগুলো এভাবে চলে যেত না। আমরা সাধারণ মানুষ, আমরা ইনভেস্টার্স, আমরা বিনিয়োগকারী, আমরা কি চাই? আমরা চাই প্রত্যেকটা নীতি যাতে আমাদেরকে সাপোর্ট দেয়, আমাদের শিল্পকে সাপোর্ট দেয়, ভবিষ্যতের শিল্পকে সাপোর্ট দেয়। আমরা কি সেটা পাচ্ছি? আমরা আমদানি নির্ভরশীল জ্বালানির উপরে বেশি নির্ভর করে যাচ্ছি। কিভাবে? আমরা আমাদের দেশে যে উৎপাদিত হতো কিংবা আজকে যে উৎপাদন হচ্ছে, আপনার চাহিদা ধরেন 4000 MMCFD গ্যাস, সেখানে আমরা পাচ্ছি কতটুকু গ্যাস? আমরা পাচ্ছি খুব বেশি হলে 2200 MMCFD গ্যাস। আর বাকি গ্যাস আমাদের এখন আমদানি প্রকৃত গ্যাস দিয়ে মিট আপ করতে হচ্ছে। সেটা মূলত বৈদেশিক মুদ্রায় এলএনজিটা। এই এলএনজি অত্যন্ত এক্সপেন্সিভ। এটা আন্তর্জাতিক বাজারের জিওপলিটিক্সের উপর ডিপেন্ড করে, এবং এইটা আমরা ইচ্ছা করলেই আমরা এটার উপরে নির্ভরশীলতাকে ডিপেন্ডেন্সি বেশি বাড়াতে পারি না। তবে আমাদের জ্বালানি নিরাপত্তার দরকার, ফলে আমাদের ডাইভার্সিফিকেশন দরকার, আমাদের নির্ভরশীলতা কোলের উপর দরকার। ডোমেস্টিক কোল আমরা উৎপাদন আনতে পারি কিনা এটা দেখতে হবে। আমরা ডোমেস্টিক আরো বেশি এনার্জি রিসোর্স করতে পারি কিনা। আগামীর ভবিষ্যতে যেটা বড় চ্যালেঞ্জ হিসাবে আসবে, যে জ্বালানির ডাইভার্সিফিকেশন আসবে, হাইড্রোজেন আসতে পারে। ফলে আমাদের যে এই যে আধুনিক কিংবা ডাইভার্সিফিকেশন অফ দ্য সোর্সেস অফ দ্য এনার্জি, এটাকে আমাদের এখন থেকে ওই জিনিসটার জন্য কাজ করতে হবে, যাতে আগামীতে যদি হাইড্রোজেন আসে, তাতে আমরা বিশেষ করে উদ্যোগটা আমরা যাতে এনশিওর করি যে আমাদের জ্বালানি নিরাপত্তা আছে। নীতিটা প্রতিনিয়ত এটা নীতির পরিবর্ধন হওয়া দরকার। কারণ এটা হচ্ছে কি, আপনি আজ থেকে 40 বছর আগে কিংবা 30 বছর আগে কিংবা 10 বছর আগে যে নীতিটা করেছেন, আজকের এই নীতিটা কিন্তু কিছুটা যদি পরিবর্তন না করেন, তাহলে কিন্তু যুগোপযোগী হয় না। আজকে আমাদের এনার্জি আরো এফিশিয়েন্ট হতে হবে। এনার্জি এফিসিয়েন্সি যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু আজকে যে আমাদের চ্যালেঞ্জ আছে সামনে, এই কার্বন এমিশন থেকে আরম্ভ করে গ্লোবাল এনভায়রনমেন্টাল যে চ্যালেঞ্জগুলো আছে, এই চ্যালেঞ্জগুলো আমাদের অ্যাড্রেস করতে হলে আমাদেরকে এনার্জি এফিশিয়েন্ট হতে হবে। এনার্জি যেগুলা ফ্রেন্ডলি,
এনার্জি জি জনাব এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জনাব হুমায়ুন সেগুলোকে রশিদ, আপনার কাছে আমরা আবারও আসবো ঠিক একই বিষয় নিয়ে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর এজাজ আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। জনাব এজাজ আহমেদ, আমরা কথা বলছিলাম জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করা গেল নাকি গেল না, এই বিষয়টি নিয়ে আপনার কাছে একটু জানতে চাবো। আসলে কি সুশাসন নিশ্চিত করা গেছে কিনা এখন পর্যন্ত, বা যে নীতিতে আমরা চলছি সেটা আসলে কি শুধু নীতির বাস্তবায়ন আমরা করতে পারছি কিনা, নাকি আমরা শুধু দাবিই করে যাচ্ছি? আপনি কি সুশাসনের কথা বলছেন? জি, আমি সুশাসনের কথা বলছি জ্বালানি খাতে। না, এখন তো দেখেন একটা আমাদের এমন একটা সরকার এসছে যার যার প্রতি আমাদের একটা শ্রদ্ধা আছে এবং তাদের কোনো নিজস্ব ইন্টারেস্ট নাই এই ব্যাপারে। হ্যাঁ, তো তারা চেষ্টা করছে আগের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলা কাটিয়ে উঠে একটা স্থিতিশীল জায়গায় আসার। কিন্তু আপনি তো বুঝতেই পারছেন যে এটা একটা সোজা বিষয় না, কারণ এত রকম জিনিস এতভাবে এটাকে ডিস্টর্টেড হয়ে গেছে। এগুলাকে ঠিক করা অ্যাকচুয়ালি একটা সরকারের, যে সরকারের অ্যাকচুয়ালি কোনো সেরকম কোনো পলিটিক্যাল ম্যান্ডেট কিংবা পলিটিক্যাল কমিটমেন্ট নাই যেভাবে, কারণ দেখেন এনার্জির অ্যাকচুয়ালি এই সলিউশনগুলা হুট করে সলিউশন করা যায় না। হ্যাঁ, এখন সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে এই সুশাসনের ব্যাপারে সেটা হচ্ছে আমাদের গ্যাস উত্তোলন। হ্যাঁ, তো গ্যাস উত্তোলনের ব্যাপারে এই সরকার কি করছে সেটাই সবার প্রশ্ন, এবং সেখানেই অনেকের হতাশা। কারণ আমরা বলেছি যে অনেকেই বলে যে এটা এর আগের সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে আমাদের নিজস্ব গ্যাস থাকা সত্ত্বেও এটা উঠানো হয়নি এবং আমাদেরকে এলএনজি আমদানিতে নিয়ে গেছে। এলএনজি আমদানি মানে হচ্ছে ব্যয়বহুল, ডলারে আমাদের খরচা করতে হচ্ছে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা অ্যাফোর্ড করতে পারছি না। আমরা ইনফ্যাক্ট আমাদের এফএসআরইউ শর্টেজ আছে, দুইটা আছে, কিন্তু দুইটা এফএসআরইউ যতখানি গ্যাস কিনতে হবে সেটাও আমরা কিনতে পারছি না। অনেকে আরেকটা থার্ড এফএসআরইউ কথা বলছে, ইয়েস ইট ইজ ইম্পর্টেন্ট, বাট আমরা তো দুটার এফএসআরইউ তো গ্যাস কিনতে পারছি না, কিনছি না, কারণ আমরা টাকা সেভ করতে হচ্ছে। তাহলে আমাদের সুশাসনের এইটা একটা বড় জিনিস যে আমাদেরকে গ্যাস উত্তোলন বাড়াতে হবে। কিন্তু আমি মনে করি যে গ্যাস উত্তোলন বাড়ানো তো হুট করে হবে না, ঠিক না? এবং আমাদের অ্যাকচুয়ালি কতখানি গ্যাস আছে নাই সে ব্যাপারেও কিন্তু আমরা সম্পূর্ণ বিতর্কর উপরে যেতে পারি নাই। যাই হোক, বিতর্ক থাকুক আর না থাকুক, আমাদের এমনভাবে এতখানি এক্সপ্লোরেশন করতে হবে যাতে আমরা অ্যাটলিস্ট 5 বছরের মাথায় সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারি যে আমাদের গ্যাস আছে কি নাই। যদি না থাকে তাহলে তো আপনার কিছু তর্ক করে ঝগড়া করে লাভ নাই। আমাদেরকে তো কোনো একটা বিকল্প ব্যবস্থা করতে হবে, সেটা তো এলএনজি। এবং এলএনজি মানেই হচ্ছে প্রচুর ব্যয়, এবং সেই ব্যয়টার ব্যাপারে আমাদেরকে বুঝতে হবে আমরা কতখানি ইম্পোর্ট করব, কিভাবে ব্যবহার করব, কোন কোন সেক্টরে ব্যবহার করব, কি দাম রাখবো, সবকিছুই ইম্পর্টেন্ট হয়ে যায়। আরেকটা দেখেন, নবায়নযোগ্য বিদ্যুৎও সাংঘাতিকভাবে নেগলেক্টেড হয়েছে। এখন আমাদের যদি নবায়নযোগ্য বিদ্যুৎ 2 থেকে 3,000 মেগাওয়াট থাকতো, এখন আছে 700 মেগাওয়াট। এটা 2 থেকে 3,000, 4,000 পর্যন্ত যাওয়া যায়। এটা যদি থাকতো তাহলে আমাদের বছরে নিয়ারলি $1 বিলিয়ন এর মতো আমাদের সাশ্রয় হতো। তাহলে নিজস্ব গ্যাস যদি আমরা উত্তোলন করতে পারতাম এবং নিজস্ব এবং নবায়নযোগ্য যোগ করি, আমাদের $1 to $2 বিলিয়ন মতো সেভিংস হয়ে যেত বছরে, এবং আমাদের হোল যে সিচুয়েশনটা এখন, যে কারেন্ট ব্যালেন্সের যে সমস্যাটা, এটা অনেকখানি মিটে যেত। কিন্তু এটা তো বললেই হবে না, এটা করতে হবে। আর গ্যাসের ব্যাপারে যেটা হবে, আমাদেরকে সরকারকে রিস্ক ক্যাপিটালটাকে নিশ্চিত করতে হবে, কিংবা বিদেশি। জি জনাব এজাজ আহমেদ, আমরা যতটুকু বুঝতে পেরেছি যে দেশীয় ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করে বিভিন্ন সমস্যা সমাধানের যে বিষয়টি, সেটির উপরে আপনি বেশি জোর দিচ্ছেন। আমরা আবারও আসবো হুমায়ুন রশিদ আপনার কাছে এবং এজাজ আহমেদ আপনার কাছে, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক জ্বালানি খাতায়। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, জ্বালানি খাতের সুশাসন নিশ্চিত করা গেল। এ পর্যায়ে আমি একটু যেতে চাই জনাব হুমায়ুন রশিদ আপনার কাছে। আমরা কথা বলছিলাম যে গভীর সমুদ্র থেকে যদি হোক গ্যাস তেল
যে অনুসন্ধান করা সেই বিষয়টি হোক, বা নিজেদের যে কূপ খনন করা হয়েছে সেখান থেকে অনুসন্ধান করা হোক বা গ্যাস উত্তোলন করা হোক, এতে অনেকটাই কিন্তু গ্যাসের চাহিদা বা জ্বালানির যে চাহিদা সেটা অনেকটাই মেটানো সম্ভব হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা রাজনৈতিক কারণেই হোক কিংবা অর্থনৈতিক কারণেই হোক, গভীর সমুদ্র থেকে গ্যাস তেল যে অনুসন্ধানের বিষয়টি সেটি অধরে থেকে যাচ্ছে। কেন থেকে যাচ্ছে সেটা অধরা, এবং কিভাবে কি করলে আসলে সেটা থেকে কিছুটা আমরা মুক্তি মিলতে পারে, আমাদের এই সমস্যার সমাধান হতে পারে, সংকট কাটতে পারে, আপনি কি মনে করেন এই বিষয়ে একটু জানাবেন? আমরা উদ্যোক্তা হিসেবে আমরা যেটা চাই সেটা হচ্ছে জ্বালানি নিশ্চয়তা, সরবরাহের নিশ্চয়তা, এবং এই নিশ্চয়তার পেছনে যেটা আছে সেটা হচ্ছে নীতি, সুশাসন। এই জিনিসগুলা কিন্তু না হওয়ার ফলশ্রুতিতে যেটা এসছে সেটা হচ্ছে কোনো জায়গায় আমাদের অনুসন্ধান হয়নি, আমাদের এক্সপ্লোরেশন হয় নাই, ডেভেলপমেন্ট হয় নাই। এই জায়গার সাফারিংস কিন্তু আজকে আমরা এটার মানে আমরা অনুভব করতে পারছি। আমরা বুঝতে পারছি যে আজকে দেশের শিল্প যদি আরো প্রসার ঘটাতে চায় তাহলে কিন্তু আজকে যে চ্যালেঞ্জটা হবে সেটা হচ্ছে মানে এনার্জি সিকিউরিটিটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার সমুদ্রে কিংবা গভীর সমুদ্রে যদি আপনার ডিপ সি ড্রিলিং করতে হয়, এটার জন্য কিন্তু অনেকগুলা পদ আছে, সার্ভে আছে, সিসমিক সার্ভে আছে, অনেকগুলো সার্ভে করার পরে একটা লং টার্ম প্ল্যানে যে এই জিনিসগুলা করতে হয়, এবং এটার জন্য দরকার একটা আসলে স্ট্রাকচার পলিসি। আপনার অনশোরে যদি করি কিংবা অফশোর যেটাই বলি না কেন, এটা করতেই হবে। আমাদের ডোমেস্টিক এনার্জি সিকিউরিটি এনশিওর করতে হলে আমাদের সুশাসন দরকার, আমাদের নীতি দরকার, আমাদের স্ট্রাকচার একটা পলিসি দরকার। আবার আমরা জানি না এরপরে নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পরে যে সরকার আসবেন সে সরকার আবার যদি এই 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 নীতিগুলাকে চেঞ্জ করেন, আজকের যে নীতিটা স্ট্রাকচার করার জন্য চেষ্টা চলছে, এই রিফরমেশনসটা যদি হয়, এই রিফরমেশনসটা যাতে আগামী সরকারও যাতে মেনে নেয়, আমরা যাতে ভোক্তা তারাও যাতে আমরা মেনে নেই, যাতে আমাদের এনার্জি সিকিউরিটিটা ইনশিওর্ড হোক। 2 নম্বর হচ্ছে পাশাপাশি শুধু এই গ্যাসের উপর নির্ভরশীলতা কমাতে হবে, আমাদের পাশাপাশি অল্টারনেটিভ রিনিউয়েবল এনার্জি, স্যার যেটা বললেন রিনিউয়েবল এনার্জির কথা, রিনিউয়েবল এনার্জির উপরে আমাদের ডিপেন্ডেন্সি বাড়াতে হবে না, আমাদের এনার্জি সেভিং, এনার্জি এফিসিয়েন্সির উপর আমাদের পলিসি স্ট্রাকচার পলিসি করতে হবে এবং অ্যাড্রেস করতে হবে। আমাদের কোল অল্টারনেটিভ কোল হিসাবেও আমরা কিন্তু এখন চালাচ্ছে সরকার, এখন সরকার কিন্তু কোল ইম্পোর্ট করছে, কোল ইম্পোর্টের উপর প্রাধান্য দিয়েছে। এটা একটা কিন্তু খুব ভালো পলিসি, এটা একটা খুব ভালো চিন্তা ভাবনা যে না আমাদের কোল প্লান্ট জি, জনাব হুমায়ুন রশীদ, তাহলে কি আমরা বলবো যে আমাদের নীতিগত সিদ্ধান্তে ভুল রয়েছে, নাকি আমরা যে নীতি রয়েছে সেটা বাস্তবায়ন করতে পারছি না? এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত কিংবা প্ল্যানিং এ কিছুটা ভুল ছিল বলে আজকে আমাদের এই সাফারিংস গুলা হচ্ছে। আমাদের কিন্তু একদিনে এই জিনিসটা হয়নি। এটা কিন্তু এই ধরেন আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের পরে যেটা হয়েছে এটা কিন্তু তা না, এটা আমরা ক্যারি ওভার করছি। এই সমস্যাটা তো আমরা ক্যারি ওভার করছি। আমরা ভবিষ্যতে যাতে ক্যারি ওভার না করি তার জন্য এই রিফরমেশনসটা দরকার। পলিসিতে, প্ল্যানিং এ প্রত্যেকটা জায়গায় অ্যাড্রেস হতে হবে। শুধু একটা এনার্জির উপর ডিপেন্ডেন্সি আমাদের থাকতে পারবে না, আমাদের অল্টারনেটিভ এনার্জির উপরে ডিপেন্ডেন্সি বাড়াতে হবে। আমি তো জনাব এজাজ আহমেদ আপনার কাছে একটু যেতে চাই, এই বিষয়ে একই বিষয়ে যেতে যাচ্ছি। হুমায়ুন রশীদ যে কথাটি বললো সেই বিষয়টির সাথে আপনি একমত কিনা, এবং একই সাথে আপনার কাছে একই প্রশ্ন রাখবো যে তেল গ্যাস উত্তোলনে যে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছিল সেগুলো এখনো আমরা দেখছি যে একেবারে অধরাই রয়ে গেছে। তাহলে কি হবে আমাদের? না, আমরা অত্যন্ত শোচনীয় অবস্থায় আছি, এটা মানতেই হবে। আমাদের এনার্জি সিকিউরিটি বলে যেটা বোঝায় তার থেকে অনেক অনেক দূরে, এবং এটা কখন পাবো কিভাবে পাবো সেটা বোঝা অত্যন্ত ডিফিকাল্ট। এবং সবচেয়ে বড় সমস্যায় আছে কিন্তু ইন্ডাস্ট্রি, শিল্প। এবং শিল্পে গেলেই আপনি যদি ওখানে গিয়ে কারোর সাথে কথা বলেন আপনি বুঝে যাবেন যে আমাদের সিচুয়েশনটা কত সিরিয়াস। আর যদি এখানে গৃহস্থলিতে গিয়ে কোনো গৃহিণীর সাথে কথা বলেন সেও বলবে যে কত সিরিয়াস আমাদের সিচুয়েশনটা। সিএনজি স্টেশনে যিনি যান তারাও বলবে। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা যখন এইসব ডিমান্ড ইয়েগুলা আমরা ওপেন আপ করেছি, আমরা কোনো চিন্তা ভাবনা করে প্ল্যানিং এর মাধ্যমে করি নাই। হ্যাঁ, কোনটা কিভাবে হবে, কত ওখানে প্রাইসিং হবে, কতখানি গ্যাস দেওয়া হবে। ইন্ডিয়ায় দেখেন গ্যাস ওরা যখন
বিক্রি করে তারা কিন্তু একটা খুব সুনির্দিষ্ট নীতির মধ্যে দিয়ে করে, সবাইকে ঢালাওভাবে ওইভাবে গ্যাস দেয় না। আপনি যদি গ্যাস ব্যবহার করতে চান ইন্ডিয়াকে, আপনি কোনো সাপ্লায়ারের কাছ থেকে গ্যাসটা কিনতে হবে, হ্যাঁ। এবং ওদের যে পাইপলাইনটা শুধু একটা মাধ্যম, যেই মাধ্যমে আপনার কাছে আসছে, কিন্তু গ্যাসটা আপনি কিনতে, ধরেন আপনি একটা গ্যাস কিনলেন এলএনজি সাপ্লায়ার কাছ থেকে, তো এলএনজি সাপ্লায়ার বলে দিবে আপনাকে যে আমার গ্যাসের দাম এত, তো বলে আচ্ছা ঠিক আছে, তারপরে আপনি ওই লাইন দিয়ে এনে আপনি ব্যবহার করবেন, আপনার দাম অনেক বেশি। আবার আরেক জায়গায় দেখা যাবে যে ইন্ডিয়ার নিজস্ব গ্যাস যেখানে আছে সেখান থেকে আপনি সাপ্লাই নিচ্ছেন এবং আপনার গ্যাসের দাম অন্যরকম। তাই ওখানে ঠিক মানে যেটার যা দাম, যা ডিমান্ড, সেগুলা ম্যাচ করে ওদের এই ইয়েটা ডেভেলপ করেছে, আমাদের সেটা করেনি। অ্যাকচুয়ালি একসময় আমাদের অনেক গ্যাস ছিল, আমাদের ব্যবহার করার প্রয়োজন ছিল, কিন্তু যখন এটা ফুরিয়ে যাচ্ছে তখন যে আমাদেরকে এইটার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করতে হবে, তা আমরা করি নাই। এই সময়টা ছিল 2010 সালে। 2010 সালে আমরা প্রথম রিয়েলাইজ করলাম যে আমাদের গ্যাস এনাফ নাই। এই যে গ্যাস এনাফ নাই যখন রিয়েলাইজ করলাম, তখন কি আমি আরো গ্যাস ব্যবহার করা বাড়িয়ে দেব নাকি কমিয়ে দেব না স্থির রাখবো? আমরা কি করেছি, আমরা বাড়িয়ে দিয়েছি। আর এক্সপ্লোরেশনটা, নতুন গ্যাস আহরণ করা, সেটার কোনো প্রচেষ্টা করি নাই। বাড়তে 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 এমন একটা হয়ে গেল যে আমরা 2015 পরে আমরা যথেষ্ট গ্যাস আর দিতে পারছি না। হ্যাঁ, আমরা যথেষ্ট গ্যাস দিতে পারি, ইন্ডাস্ট্রি সাফারিং আরম্ভ হলো। তখন আমাদের চিন্তা হলো যে আচ্ছা, এটা তো আমরা এলএনজি দিয়ে মিট করব, ঠিক আছে। তখন এলএনজির দাম কম ছিল, আরম্ভ করলাম। কিন্তু এখন দেখছি যে এলএনজির দাম, যেটা এখন প্রকৃত দাম, তখন দাম কম ছিল, এখন প্রকৃত যে দাম, সেই দামে আমরা আর কিনতে পারছি না। এই যে কিনতে পারছি না, এই যে আমাদের এনার্জির ডিমান্ডটা একটা ইম্পোর্টেড, ডলারে ইম্পোর্টেড একটা জিনিসের উপরে আমরা নির্ভরশীল করে ফেলেছি নিজেদেরকে, এটা একটা বড় বড় সমস্যা। জি জনাব এজাজ আহমেদ, কিন্তু একটি বিষয় এখানে একটু জানতে চাবো। আপনি যেহেতু এলএনজির দামটি নিয়ে বলছেন, বিশ্ববাজারে আমরা দেখলাম যে এলএনজির দাম প্রায় ওঠানামা করে বা ফ্ল্যাকচুয়েট করে, কিন্তু আমাদের দেশে আমরা সবসময় দেখি এর দাম বেড়েই যাচ্ছে। এর কারণটা কি? আমরা কেন সমন্বয় করতে পারছি না? এলএনজির দাম তো বাড়ছে না আমাদের দেশে তো আমরা এলএনজি ইম্পোর্ট করে আমরা আপনি কি এলপিজির কথা বলছেন? জি, এলএনজি। আমি টোটাল কিন্তু জ্বালানির কথাই বলছি। আমরা যদি দেখি শিল্প খাত, সেখানেও দাম বাড়তি, সবকিছু মিলিয়ে আমি কিন্তু বলছি। না না, এলএনজির দাম কি বলে ওই অর্থে কোনো কমে আন্তর্জাতিক বাজারে ওঠানামা করে, খুব $1-2 মতো করেছে রিসেন্টলি। আপনি ধরেন 2 বছর ধরে এলএনজির দাম $15 মতো আছে, এবং সেটাই আমাদের কিনতে হচ্ছে। মাঝে মাঝে হয়তো কমে একটু, মাঝে মাঝে একটু বাড়ে, সেটা কোনো ইম্পর্টেন্ট জিনিস না। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেই দামই এখন কিনতে হচ্ছে, আমাদের ওইটা কেনার সেই অর্থে আমাদের ক্ষমতা নাই। কথা হচ্ছে যে আপনি তো গৃহস্থলিতে দিচ্ছেন। এজাজ আহমেদ, আসলে এই আমদানি নির্ভরতা কমিয়ে কিভাবে নিজেদের ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা যায় এবং কিভাবে সুশাসন নিশ্চিত করা যায়, সেটি এখন মুখ্য বিষয়। আজ এখানেই আমাদের শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।